আপনারা ৫৬% কোটায় একজন মুক্তিযোদ্ধার নাতিকে চাকরি দিতে পারেন, কিন্তু ৪৪% সম্ভাবনা নিয়ে একজন কৃষক, একজন রিক্সাওয়ালার ছেলে কীভাবে স্ট্রাগল করে পড়ালেখা করে এ বিষয়ে আপনারা জানেন না। আপনারা জানেন না কীভাবে একটা রিক্সাওয়ালার ছেলে বিসিএস ক্যাডার হয়ে বের হয়, কীভাবে একটা রিক্সাওয়ালার মেয়ে বিসিএস ক্যাডার হয়ে বের হয়, কীভাবে তারা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে পড়ালেখা করে ধীরে ধীরে কলেজে গিয়ে সেখান থেকে মেধাউত্তীর্ণ হয়ে তারপরেই তো কোনো এক বিশ্ববিদ্যালয়তে গিয়ে তারা চাকরি করার আশা করে। হ্যাঁ, তারা চাইলে ইচ্ছা করলেই বাবার সাথে কাজ করে সংসার চালাতে পারত, তারা পারতো ব্যবসা করে ভালোভাবে পরিবার চালাতে, কারণ ব্যবসায় সম্পদ লাভ বেশি। কারণ তারা করেনি কেন? কারণ তাদের স্বপ্ন। তারাও চায় কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ বড় বড় পোস্টে যাক, তারাও চায় যে তারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করুক। কিন্তু আপনারা এ বিষয়ে কিছুই জানেন না। আসলে কি মুক্তিযোদ্ধারা কোটা ব্যবস্থার জন্যই যুদ্ধ করছে? আর সেই কোটা ব্যবস্থার জন্যই ১৯৫২ সালের মতো ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্ত ঝরছে। রংপুরে যেই ছাত্রটা মারা গেছে, আবু সাইদ ভাই তার নাম, তিনি প্রথম শহীদ হয়েছে। কেন আজ এত মানুষ মরবে? কেন আপনারা দেখেন না? ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বক্তব্য দিলেন, তিনি নাকি বিরক্ত হয়ে কোটা সংস্কার আইনটা তিনি সম্মতি ছিলেন, বিরক্ত হয়ে প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু তিনি কি পারতেন না সেই দিন এটার একটা নিষ্পত্তি করতে? কিন্তু তিনি করেননি। এই যে এখন ২৪ সালে যে বক্তব্য, পুরোপুরি সাংঘর্ষিক বক্তব্য। তিনি কেন এমন বক্তব্য দিচ্ছেন যেখানে একজন দলের প্রধান, যিনি আমাদের দেশের সরকার প্রধান, তিনি যেখানে এলোমেলো বক্তব্য ছুড়ছেন, সেখানে আমাদের ছাত্ররা কি করবে? তিনি যদি বলতেন, আশ্বাস দিতেন, নিশ্চয়ই এই ব্যবস্থা থামতো। আজ সব কিছুর ঊর্ধ্বে যেখানেই যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রল হচ্ছে, যেখানেই যাবেন তার দিকে আঙুল তুলছে জনগণ। কারণ তিনি এমন যে ছাত্ররা আন্দোলন করুক, আন্দোলন করতে 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 যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমরা বসবো। ছাত্ররা আন্দোলন করে শিক্ষার্থীদের সঙ্গে বসবে। তারপর এখানে আরেকটা বক্তব্য দিলেন আপনি যে মুক্তিযোদ্ধার যে কোটা, এই কোটার নাতিরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? হ্যাঁ জানি, এই কথাটা শিক্ষার্থীরা তাদের গায়ে লাগিয়েছে। এখন আপনি বলছেন যে এই কথাটা তাদের গায়ে লাগানো কথা ছিল না, এটা পুরোপুরি রাজাকারদের বলা হয়েছে। তাহলে সবই ঠিক আছে, কিন্তু কেন আপনি এই কোটা ব্যবস্থা সংস্কার করছেন না? একটা দেশে যদি ৫৬% কোটা থাকে, তাহলে ৪৪% কোটা, ৪৪% মেধা নেই, মানে ৪৪% সম্ভাবনা নেই কী করে একজন মানুষ চাকরি পাবে? একজন বলছিল যে ধরেন এক জায়গায় পরীক্ষা হলো, প্রিলিমিনারি পরীক্ষা হলো, তারপর একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের মেধা কোটাটা লাগে, তখন মূলত যে কোটায় যাবে, যে মেধায় যাবে, দুইটাই সমান হয়ে যায়। আচ্ছা, দুই মেধা যে যার আছে, যার কোটা আছে, এরা দ্বিতীয় ধাপ যখন পার করবে, চাকরি পরীক্ষায় ২ ধাপ যখন পার করবে, ওই ২ ধাপে কোনো সমস্যা হবে না। এখন দুইজনই গেল, ঠিক আছে, আপনার কথা মতো। তো ওই শেষ ধাপে, যেই ধাপে চাকরিটা পাবে, ওই ধাপে মেধা গেল এবং কোটা গেল, দুইজন গেল। তাহলে আপনি তো কোটাকেই নিচ্ছেন, তাহলে তো মেধা বাদ পড়ে যাচ্ছে। তাহলে আপনি কিভাবে বললেন যে এটা সাংঘর্ষিক না? এটা কোন যুক্তিতে আসে? এখন কথা হচ্ছে যে এই যে যেভাবে মারামারি হানাহানি হচ্ছে, এতে করে ১৯৫২ সালে সেই ভাষা আন্দোলনই ফিরে আসছে। এই ছাত্রলীগের কথা বলেন, যার কথা বলেন, যদি আজকে বলছে, ছাত্রলীগরা বলছে যে প্রতিটা পদক্ষেপ তারা ধৈর্য ধরছে, পদক্ষেপে ভুল হচ্ছে, এটা যৌক্তিক ন্যায্য কোনো আন্দোলন না, তাহলে পারে আপনাদের কাছেই আমার প্রশ্ন থাকবে যে কেন তাহলে এত ছাত্রলীগ আপনাদের দল ত্যাগ করছে কেন? কারণ মনুষ্যত্ব আছে, কারণ তারা জানে যে তারা সঠিক এবং ন্যায্য বিষয় আন্দোলন করছে, এবং তাদের বিরুদ্ধে গেলে এই বিষয়টা তাদেরও বিবেকে বাঁধবে। আর বিবেকহীন মানুষ তো আছে, এই যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়ে পড়ছে বিষয়টা, যে কোনো বৈধ সন্তানেরা ছাত্রলীগ করতে পারে না, কেন আসছে? কেন? কারণ এই বিষয়টা একটা ন্যায্য আন্দোলন, এটা কেন আপনারা বোঝার চেষ্টা করছেন না? এটা যদি বুঝতেন তাহলে তো আপনারা এই আন্দোলনে লাঠিচার্জ করছেন। আপনাদের প্রধান শপথ কী ছিল? ছাত্রলীগের শপথ কি? যে মা বোনদের রক্ষা করা। তাদের গায়ে হাত তুলছেন। ৫১ সালে ৫২ সালে যা ঘটছে সবই আপনারা ঘটাচ্ছেন, এরপর আর কি থাকতে পারে? তাই এইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজ কোনো সঠিক ব্যবস্থা নিত, আজ যদি আশ্বাস দিত, নিশ্চয়ই এমন ঘটনা ঘটতে পারত না। আমরা আসলে লজ্জিত জাতি যে ১৫ই জুলাই, এই যে ফেব্রুয়ারি মাসে ২১শে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটছে,
15ই জুলাই ওই রকমই নৃশংস ঘটনা আমরা 1952 সালের 21 ফেব্রুয়ারি দেখিনি, তবে দেখেছি 2024 সালের 15ই জুলাই। জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত, যেখানে ছাত্ররা পড়ালেখা করে, সারা রাত দিন ধরে পড়ালেখা করে, কিভাবে কি করা যায় সেখানে আমরা হলের ভিতর মারামারি দেখছি, অথচ কোনো ক্লাসরুমে কোনো হলের ভিতর বই খাতা নেই, শুধুমাত্র রাজপথেই পড়ে আছে। এখন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাংলাদেশে আমরাই তাদের জনপ্রিয় করছি, পপুলার করছি। সে সকল কন্টেন্ট ক্রিয়েটররা কই গেল? মানবতার ফেরিওয়ালারা কই গেল? একটা পোস্ট খুবই ভাইরাল, যে বন্যার পানি হলে আমাকে ডাক দিও, রক্ত হলে না। মানে পানি যদি বন্যায় যদি পানি হয় তাহলে ডাক দেবেন, কিন্তু রক্ত বয়ে গেলে ডাক দেওয়া যাবে না। কেন বলা হয়েছে? এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো কিছুই বলছে না, না পক্ষে না বিপক্ষে। কারণ এটা সরকার এবং জনগণের সাথে এখন সাংঘর্ষিক বিষয়। না তারা জনগণের, না তারা সরকারের। কিন্তু তারা ন্যায্য বিচার যেদিক ন্যায্য সেদিক কথা বলবে, কেন তারা চুপ করে আছে? যেখানে আমি একটু আগে দেখলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, একজন ভিন্নদেশী কন্টেন্ট ক্রিয়েটর যার নাম দুয়াত কিম, তিনি বলেছেন প্রে ফর বাংলাদেশি স্টুডেন্টস। এখন তিনি আমাদের বাংলাদেশি ছাত্রদের জন্য প্রার্থনা করতে বলছে, দোয়া করতে। তিনি একজন ভিন্নদেশী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কিন্তু আমাদের দেশে যারা জনপ্রিয়, আমরা তাদেরকে আইডল হিসেবে মানতাম, তারা উল্টো প্রশ্নপত্র ফাঁস কেসে পড়ছেন। যারা প্রশ্নপত্র ফাঁস হয়ে বিসিএস পরীক্ষা দিছে, আবার কেউ কেউ এ বিষয়ে কোনো কথাই বলছেন না। মনে হচ্ছে তারা দেশেই থাকেন না, দেশেই নেই। এইসব মানবতার ফেরিওয়ালারা কোথায় গেল? নেই। এরা প্রয়োজনের সময় এইসব প্রয়োজনের সময় থাকবে না। যেখানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে কিচ্ছু নেই, এসব প্রয়োজনের সময় থাকবে না। আসলে সব শেষে বলতে হয়, ছাত্র সমাজ নিজেদের রাজাকার বলে দাবি করছে, নিজেদের খারাপ বলে দাবি করছে। এর কারণই হলো তাদের মনের দুঃখ, কষ্ট, ঘৃণা। যেখানে তারা ন্যায্য অধিকার দাবি আদায় করতে গিয়ে সেখানে নিজেরাই তারা তোপের মুখে পড়েছে। আজ তাদেরই হানাহানি, মারামারি। এটা শুধু সবার না, এটা শুধু তাদের না, আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, পুরো দেশ, এর পরবর্তী যা চাকরি আমরা সবাই করবো, আমাদের প্রজন্ম যারা আছে সকলের জন্য তারা লড়াই করছে। তাই সকলের এই ন্যায্য দাবি আদায়ে পাশে থাকতে হবে তাদের।